অনুব্রত মণ্ডল, যিনি একসময় মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী ছিলেন, এই ছায়াসঙ্গী এককালে গিয়ে মমতা ব্যানার্জির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। লিটন মণ্ডল তার মা, বোন এবং স্ত্রী তুলে গালাগালি করেছিলেন। এবারে কথা হচ্ছে, যখন তার দল তাকে দল থেকে বহিষ্কার করার মুখে নিয়ে এলো, যখন বলল তাকে ক্ষমা চাইতে 4 ঘন্টা সময় দিয়েছিল, তখন তিনি 38 মিনিটের মুখেই ক্ষমা চেয়েছিলেন। অনুব্রত মণ্ডল এমন একজন মানুষ যিনি মমতা ব্যানার্জির খুব প্রিয়, আর তার ছাদের ছোট ভাই বললে চলে। কিন্তু যখন টাকা ছিল তার, এই টাকা যখন শেষ হয়ে গেছে, তখন অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির কাছে একজন বেকার মানুষ হয়ে গেছে। আপনারা সবাই জানেন লিটন মণ্ডল বোলপুর থানার এসআই, যিনি অনুব্রত মণ্ডলের নামে একটা কেস ফাইল করেছিলেন যে অনুব্রত মণ্ডল তার মা এবং স্ত্রী এবং তার বোন এদেরকে নিয়ে অনেক রকমের গালিগালাজ করেছিলেন, অনেক রকমের খারাপ ইঙ্গিত করেছিলেন। তো তারপরে তিনি একটা কেস যখন করেছিলেন, অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য কিছুদিন সময় দেওয়া হয়েছিল। তো অনুব্রত মণ্ডল তার প্রভাব খাটিয়ে তার বন্ধুকে দিয়ে তার একটা করোনা হয়েছে সার্টিফিকেট বার করে তিনি এখন অসুস্থতার নাটক করে পার্টি অফিসে গিয়ে বসছেন, কিন্তু হাজিরা দিচ্ছেন না। তো সেসব অন্য ব্যাপার। আমরা আজকে আলোচনা করব যে অনুব্রত মণ্ডল ঠিক কতটা প্রভাবশালী এবং তার প্রভাব কতটা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে ডাকার পরও তিনি যাচ্ছেন না, মানে তিনি কতটা পরিমাণে বেধ মানুষ একজন। তো সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের সকলের এবং চোরেদের সরকার, চোরেদের নিয়ে যে সরকার গঠিত, সেই তৃণমূল সরকার এদের মা বোনেদের প্রতি যে কতটা সম্মান বা কতটা ইজ্জত সেগুলো দিতে হবে, সেগুলো দিদি এদেরকে শেখাননি। আর যেই সব নেতারা আছেন যারা মা বোনেদেরকে অসম্মান করেন, তাদের জন্ম থেকে এগুলো শেখানো হয়নি, কারণ তাদের বাবা মার যে ব্যবহার ছিল এগুলো এইরকম ছিল। তার বাবা মাও যেরকম হয়েছে তার ছেলেরাও সেরকম ঠিক হয়েছে। তো এখানটায় আমাদের একটা কথা বলার আছে, যে আজ পর্যন্ত অনুব্রত মণ্ডল 2011 সালের পর থেকে সে নিজের প্রভাব খাটিয়ে সংবাদ মাধ্যমের সামনে বড় বড় কথা বলেছে এবং উল্টো পাল্টা কথা বলেছে। বিরোধীদের ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছে, তৃণমূলের লোকেদের বলেছে যে তোমরা পুলিশের উপরে বোম মারো, যারা হচ্ছে নির্দল প্রার্থী যারা দাঁড়াবে, যারা তোমাদের ঘরে ভোট চাইতে আসবে তাদেরকে ধরে মারো। তখন পর্যন্ত আমাদের মমতাময়ী মাতার কোনো অসুবিধা হয়নি। আজকে যখন কেষ্ট 2022 সালে গরু পাচারের দায়ে আর সেই মামলায় অ্যারেস্ট হয়ে এতদিন পর্যন্ত জেলে ছিল, পুলিশ যখন তার সব অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে, কেষ্ট যখন নিঃস্ব এবং কাঙাল হয়ে গেছে, তখন আমাদের মমতা দিদি তার হাতটা কেষ্টর মাথা থেকে তুলে নিয়েছেন। এখানটায় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে দিদি হচ্ছে টাকা যার আর দিদি তার? এটা নিয়ে আমাদের দিদির দলেরই একজন বিধায়ক বলেছিলেন যে তৃণমূল মানে টাকা, টাকা না দিলে তৃণমূলে কোনো পদ পাওয়া যায় না। কি মগের মুলুক নাকি? তো সেই রকম করে কেষ্ট মণ্ডল সে হচ্ছে দলের যে জেলা সভাপতি পদ সেটা হারিয়েছে। এরপরে যে চোর কমিটি হয়েছিল তাদের বীরভূমের, সে চোর কমিটির পদটাও হারাবে, কারণ ওর পাশে আর এখন কেউ নেই। কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প থেকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করার নাম হচ্ছে তৃণমূল। খালি আমি করেছি, আমি করেছি, আমি সব করে দিয়েছি। আগে সিপিএম এর আমলে কিছু হয়নি, সিপিএম এটা করেছে, সিপিএম সেটা করেছে। আমাদের মমতাময়ী মাতা যখন স্টেজে উঠবেন, তখন সিপিএম কে এবং বিজেপি এই দুটো দলকে দুষতে ব্যস্ত। তিনি নিজে কি করেছেন তিনি নিজে জানেন না। তিনি কি করেছেন সেটা তো ভগবান জানে আর আল্লাহ জানে। মাদারের বাচ্চা। সাধারণ মানুষের উপরে অত্যাচার এই দলের হচ্ছে প্রধান দিক। দুটো দিক আছে, একটা হচ্ছে চুরি, দ্বিতীয় হচ্ছে তার দলের সাধারণ মানুষের প্রতি যে অত্যাচার। তো প্রথম দিকটা হচ্ছে চুরি। তো পশ্চিমবঙ্গের মানুষের চাকরি থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, ঘরের টাকা থেকে শুরু করে, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে সবকিছুতেই এরা চুরিটাকে ভালোভাবে রপ্ত করেছে। আর দ্বিতীয় দিক হচ্ছে সাধারণ মানুষের উপরে অত্যাচার। যদি কারোর তৃণমূল করতে ভালো না লাগে, যদি কারোর তৃণমূলের নেতাদের পছন্দ না হয়, তাহলে সেই সব তৃণমূল নেতারা গিয়ে তাদের বাড়িতে বসে মিটিং করে তাদেরকে গ্রাম থেকে একঘরে করে দিচ্ছে। বর্তমানে তৃণমূলের যে পরিস্থিতি হয়েছে গ্রামে গঞ্জে, যদি আজকে তৃণমূলের সরকার কোনো কারণে চলে যায়, কাল থেকে তৃণমূলের একটাও নেতাকে আমাদের গ্রামের আশেপাশেও দেখা যাবে না, বললে অঞ্চলেই দেখা যাবে না। কিছু কিছু নেতা তো মনে হচ্ছে সুইসাইড করে নেবে, কারণ তারা জীবনে যা যা পাপ করেছে এই জন্মেই তাদের সেই পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পুলিশ এতটা পরিমাণে অসফল যে 2011 সালের পর থেকে অনুব্রত মণ্ডল রাস্তায় টোল ট্যাক্স বসিয়ে বেআইনিভাবে টোল আদায় করত। অনুব্রত মণ্ডল গরু পাচার করে কোটি কোটি টাকা কামিয়েছে। সেই অনুব্রত মণ্ডল বীরভূমের প্রত্যেকটা প্রকল্পকে বাস্তবায়িত হতে দেয়নি। সে যত টাকা ছিল সব তার পকেটে নিয়ে গিয়ে ঢুকিয়েছে। আজ পর্যন্ত এ দুটো সংস্থা, মমতা ব্যানার্জির কোম্পানি এবং পুলিশ, এরা মিলে অনুব্রত মণ্ডলকে ধরতেই পারলো না। আর এর না ধরার পেছনে কারণ হচ্ছে অনুব্রত যে টাকা তুলে মমতা মাতাকে দিত, সেই মাতা সে টাকা নিয়ে ভোটে খরচা করতেন, তাই অনুব্রতর কদর এতদিন পর্যন্ত ছিল। আজ অনুব্রতর টাকা নেই, তাই অনুব্রতর কদর নেই।
মুসলিমদের প্রতি অনুব্রতর ছিল অগাধ ভালোবাসা, কিন্তু অনুব্রত মণ্ডল যখন জেলে যান তখন কাজল শেখ নামক একজন খুব বড় মাপের নেতার উদ্ভব হয়। সেই নেতা এসে অনুব্রতের জায়গাটা দখল করে নেন এবং বীরভূম আর বোলপুর এই দুটোর যে নির্বাচন, ওই নির্বাচনে তৃণমূলকে জয়ী করিয়ে দেন উনি। তখন থেকে অনুব্রতর পেছনে ভয় আর কাজলের হাসি খুশি মুখ দেখে সবাই অভ্যস্ত হয়ে গেছে। অনুব্রত মণ্ডল কাজলকে দিনরাত গালাগালি করতো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন পুলিশকে গালাগালি করছে, কারণ পুলিশ হচ্ছে নাকি কাজলের লোক। অনুব্রত মণ্ডল ভাবছে পুলিশ এর লোক, আবার কাজল ভাবছে পুলিশ অনুব্রতর লোক। এইভাবে পুলিশ মাঝখানে পড়ে গেছে। মমতাময়ী মাতা তিনি এদের দুজনকে সামলাতে ব্যর্থ। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল এরা হচ্ছে তৃণমূলের এ টিম আর বি টিম। এ টিম হচ্ছে অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন ওই টিম তৈরি করেছে, আর বি টিম হচ্ছে কাজল, যে অনুব্রত জেল যাওয়ার পরে তার উত্থান ঘটে। এই উত্থানের ফলে অনুব্রত মণ্ডল এখন পুরো পাগলা গরুর মতো হয়ে গিয়ে, গরু যখন বিক্রি হচ্ছে না তখন সে নিজে পাগলা গরু হয়ে গেছে। তৃণমূলের নীতি আর আদর্শ, তৃণমূলের নীতি হচ্ছে চুরি, আর জোর চুরি হচ্ছে এদের আদর্শ। তৃণমূলের প্রত্যেকটা নেতা যারা 2011 সালের আগে খেতে পেত না, আজকে তাদের 3 তলা 4 তলা করে বাড়ি, সব 4 চাকা গাড়ি, এবং ওদের সব হাট ভাট, ওদের বিশাল বড় বড় ব্যাপার। তৃণমূলের যারা বিধায়ক আছে তাদের থেকেও একটা পঞ্চায়েত প্রধানের বেশি টাকা ইনকাম হয়ে যায়। তো এইরকম করে 5 বছর ধরে একজন পঞ্চায়েত প্রধান লোটার পরে তৃণমূলের কাছে সে একজন বড় মাপের নেতা হন এবং বিধায়ক প্রার্থী হিসেবে উঠে আসেন। আজকে কোনো একজন সাধারণ মানুষ বা অন্য কোনো দলের নেতা, সে সিপিএম হোক কিংবা বিজেপি হোক কিংবা অন্যান্য দল যেই হোক, আজকে যদি পুলিশকে একটা কথা বলতো, তাহলে পুলিশ সন্ধ্যাবেলা তার ঘরে গিয়ে তার মা বোনকে মেরে, তার ঘরে তার বাবাকে মেরে সেই লোকটাকে তুলে আনতো। আজকে অনুব্রত মণ্ডল আজকে 6 দিন ধরে এইরকম ভাবে পুলিশের মা বোন এবং স্ত্রীকে তুলে গালাগালি করেছে। আজ পর্যন্ত তৃণমূলের যে বর্বরচিত মস্তিষ্ক, সেই মস্তিষ্ক থেকে একটা কথা বেরোয়নি কি অনুব্রত মণ্ডলকে দল থেকে বহিষ্কার করা হোক, কি অনুব্রত মণ্ডলকে থানায় হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হোক। কিছু একটা হলেই প্রথমে বলবে যে যে বলেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এতে দলের কোনো মতামত নেই। তো অনুব্রত মণ্ডল যে মিছিলটা বার করেছিল, সে মিছিলটা কার হয়ে বার করেছিল? মমতা ব্যানার্জির উদ্দেশ্যে কি তার নিজের উদ্দেশ্যে? তো এরা মানুষকে পুরো বোকা বানানোর জন্য ওস্তাদ। এরা এমন ভাবে মানুষকে বোকা বানাচ্ছে, মানুষ বুঝছে কি যে তৃণমূল সরকার আমাদের জন্য অনেক কিছু করছে, কিন্তু আদৌ দেখতে গেলে তৃণমূল সরকার কারোর জন্য কিছুই করছে না। এই তৃণমূল পশ্চিমবঙ্গে 2011 সালের পরে ক্ষমতায় আসার পরে তৃণমূল সরকার চোরেদের জন্য একটা আতুর ঘর হয়ে উঠেছে। যারা কলেজ থেকে বেরোচ্ছে, তৃণমূল সরকার তাদেরকে কোনো একটা ভাতা বা কোনো কিছু দিয়ে অঞ্চলে বা কোনো একটা জায়গায় কোনো কাজ দিয়ে দিচ্ছে, তারপরে ওদেরকে নিয়ে গিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট হিসেবে তৈরি করছে। মানে ওইখানটায়ও এরা চুরি করছে, আবার বাইরে গিয়েও এরা চুরি করছে। তৃণমূল সরকার চোরেদের যে আতুর ঘর, তার প্রমাণ আমাদের যে বালুদা আছে সে দিয়েছেন, আমাদের পার্থ চ্যাটার্জি মহাশয় উনি দিয়েছেন, এবং অনুব্রত মণ্ডল মহাশয় উনি দিয়েছেন। এরপরে শিক্ষামন্ত্রী যিনি আছেন ব্রাত্য বসু, যিনি কোনো খবর পড়েন না, খবর দেখেন না, তিনি খবর তৈরি করেন। কারণ অনুব্রত মণ্ডল 4 মিনিট ধরে একটা মানুষকে এত অকথ্য ভাষায় গালাগালি করলো, ব্রাত্য বসু নাকি শোনেননি, তিনি জানেন না। তিনি পশ্চিমবঙ্গে আছেন কেন, সেটাই আমাদের সব থেকে বড় প্রশ্ন। তিনি না থাকলেও পশ্চিমবঙ্গটা ভালোভাবে চলতো। সবশেষে একটা কথা বলতে চাই, তোমরা যারা তৃণমূলকে ভালোবাসো তারা আরো বেশি করে ভালোবাসো, আর যারা তৃণমূলে ভোট দিতে চাও তারা আরো বেশি বেশি করে ভোট দাও, ফ্যামিলিকে বোঝাও তৃণমূলে ভোট দাও, আর তোমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের মুখে বিষ ঢেলে দাও। কারণ এই সরকার তোমাদের জন্য কিছু করতে আসেনি। এই সরকার ভাইপোর, এই সরকার হচ্ছে তৃণমূলের পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতার সরকার, যারা এখন বেল পেয়ে বাইরে আছেন। শুধুমাত্র পার্থর দুঃখটা মমতা ব্যানার্জি বুঝতে পারেননি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।